আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ। শিক্ষার্থীরা, ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ পৃষ্ঠা নাম্বার ২৭ সম্পর্কে। এখানে আমরা মোট ৫টি প্রশ্ন দেখতে পাচ্ছি, যার মধ্যে আজকের ভিডিওতে ১, ২ এবং ৫ নং প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। শুরুতেই ১ নং প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। যেখানে আমরা ৩টি বাক্য দেখতে পাচ্ছি। এই ৩টি বাক্য থেকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ১. দেশ হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। আমরা প্রায় সকলেই জানি পৃথিবী দেখতে কিছুটা গোলাকার। পৃথিবীর কেন্দ্র থেকে শুরু করে উপরিভাগ পর্যন্ত কয়েকটি স্তরে বিভক্ত, যার মধ্যে সবচেয়ে উপরের স্তরে রয়েছে মাটি। তাছাড়াও ২১ পৃষ্ঠার প্রথম প্যারাতে বলা হয়েছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। তাহলে আমরা বলতে পারি মাটি হচ্ছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণ। এরপর ২. মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি ড্যাশ হয়। আমরা সকলেই জানি যে কোনো জায়গাতেই ক্ষতিকর পদার্থ ফেললে সেই জায়গাটি দূষিত হয়ে যায়। তাহলে আমরা যদি মাটিতেও কোনো ক্ষতিকর পদার্থ ফেলি, অবশ্যই মাটিও দূষিত হবে। তাছাড়াও ২৫ পৃষ্ঠার প্রথম প্যারাতে বলা হয়েছে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে মাটি দূষিত করে থাকে। তাহলে আমরা বলতে পারি মাটিতে ক্ষতিকর পদার্থ ফেললে মাটি দূষিত হয়। ৩ নং প্রশ্ন, কম্পোস্ট একটি ড্যাশ সার। মূলত সার দুই প্রকার, জৈব সার, অজৈব সার। এই কম্পোস্ট সারটি প্রাকৃতিকভাবে তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতেই পারছি কম্পোস্ট একটি জৈব সার হবে। তাছাড়াও ২৪ পৃষ্ঠার দ্বিতীয় প্যারাতে বলা হয়েছে গোবর ও কম্পোস্ট জৈব সার। তাহলে বলতে পারি কম্পোস্ট একটি জৈব সার। এই ছিল আমাদের ১ নং প্রশ্নের উত্তর। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপর ২. সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। যেখানে আমরা ২টি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নে বলা হয়েছে ১. মাটি দূষণের কারণ কি? যার প্রথম অপশন কতে বলা হয়েছে যেখানে সেখানে আবর্জনা ফেলা। খ. আবর্জনা কুড়ানো। গ. কম্পোস্ট ব্যবহার করা। ঘ. রিসাইকেল করা। আমরা সকলেই জানি যেখানে সেখানে আবর্জনা ফেললে মাটি দূষণ হয়। তাছাড়াও ২৬ পৃষ্ঠার প্রথম প্যারাতে বলা হয়েছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় ১. যেখানে সেখানে আবর্জনা, যেমন পচে না এমন গৃহস্থালির বর্জ্য, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি ফেলা। এখান থেকে আমরা বলতে পারি প্রশ্নটির সঠিক উত্তর হবে অপশন ক, যেখানে সেখানে আবর্জনা ফেলা। এরপর আমরা ২ নং প্রশ্ন দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে কিভাবে মাটির উর্বরতা বজায় রাখা যায়। যেখানে ক. জমিতে একই ফসল চাষ। খ. ফসল আবর্তন। গ. জমিতে পানি দেওয়া। ঘ. কীটনাশক ছিটানো। আমরা সকলে জানি ফসল আবর্তন অর্থাৎ জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করা। আর জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করলে মাটির উর্বরতা বজায় থাকে। তাছাড়াও ২৪ পৃষ্ঠার তৃতীয় প্যারাতে বলা হয়েছে জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। তাহলে আমরা বলতে পারি সঠিক উত্তরটি হবে খ, ফসল আবর্তন। এরই সঙ্গে আমাদের ২ নং প্রশ্নের সমাধান করাও শেষ। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপর ৫ নং প্রশ্ন, এখানে বলা হয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। যেখানে আমরা বাম পাশের প্রথমেই দেখতে পাচ্ছি মাটি দূষণের কারণ। মাটি বিভিন্ন কারণে দূষিত হতে পারে। আমরা ডান পাশে প্রথমে দেখতে পাচ্ছি ফসল আবর্তন। ফসল আবর্তনের কারণে মাটি দূষণ হয় না। তারপর প্রকৃতির ধ্বংস সাধন। প্রকৃতির ধ্বংস সাধনের ফলেও মাটি দূষণ হয় না। মাটি দূষণের কারণে প্রকৃতি ধ্বংস সাধন হতে পারে। এরপর যেখানে সেখানে আবর্জনা ফেলা। হ্যাঁ, আমরা সকলেই জানি যেখানে সেখানে আবর্জনা ফেললে মাটি দূষণ হয়। তাছাড়াও ২৬ পৃষ্ঠার প্রথম প্যারাতে বলা হয়েছে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে মাটি দূষিত হয়। উদাহরণ হিসেবে বলা যায় যেখানে সেখানে আবর্জনা, যেমন পচে না এমন গৃহস্থালির বর্জ্য, পলিথিন, প্লাস্টিক ইত্যাদি ফেলা। তাহলে আমরা বলতে পারি মাটি দূষণের কারণ যেখানে সেখানে আবর্জনা ফেলা। এরপর মাটি দূষণ রোধ। ডান পাশে দেখতে পাচ্ছি ফসল আবর্তন।
ফসল আবর্তনের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। প্রকৃতির ধ্বংস সাধন। মাটি দূষণ রোধের কারণে প্রকৃতির ধ্বংস সাধন হবে না, বরং প্রকৃতির সৃষ্টি সুন্দর হবে। এরপর নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা। হ্যাঁ, আমরা সকলে জানি নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলে মাটি দূষণ রোধ হয়। তাছাড়াও ২৬ পৃষ্ঠার ৩য় প্যারাতে বলা হয়েছে দৈনন্দিন জীবনে কিছু ভালো অভ্যাস গঠনের মাধ্যমে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। যেমন ১. নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। তাহলে আমরা বলতে পারি মাটি দূষণ রোধের সাথে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলা মিলিত হবে। এরপর মাটির উর্বরতা। ডান পাশের শুরুতে রয়েছে ফসল আবর্তন। হ্যাঁ, আমরা সকলে জানি ফসল আবর্তনের ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। তাছাড়াও ২৪ পৃষ্ঠার ৩য় প্যারাতে বলা হয়েছে জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করে অর্থাৎ ফসল আবর্তন করে মাটির উর্বরতা বজায় রাখা যায়। তাহলে আমরা বলতে পারি মাটির উর্বরতা ফসল আবর্তন। এরপর বাম পাশে রয়েছে মাটি দূষণের ফলাফল এবং ডান পাশে রয়েছে প্রকৃতির ধ্বংস সাধন। আমরা সকলেই জানি মাটি দূষণের ফলাফলের জন্য প্রকৃতির ধ্বংস সাধন হয়। তাছাড়াও ২৬ পৃষ্ঠার ২য় প্যারাতে বলা হয়েছে মাটি দূষণ জীবের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাটি দূষণের ফলে জীবের বাসস্থান ও প্রকৃতি ধ্বংস হয়। তাহলে আমরা বলতে পারি মাটি দূষণের ফলাফল প্রকৃতির ধ্বংস সাধন। এরই সঙ্গে আমাদের ৫ নং প্রশ্নের সমাধানও শেষ। তাহলে আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে। আল্লাহ হাফেজ।